চৈত্রের দাবদাহ, তার মধ্যে কচি কাচাদের অংশগ্রহণ, পাশাপাশি তাদের নানান পরিবেশন, বসন্তের পরিবেশ সৃষ্টি হয়েছিল নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কে। ভাষা উদ্যানে আয়োজনে ছিল পরিক্রমা কল্যাণী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতনু বর্মন, মিরাক্কেল খ্যাত। শতাধিক শিক্ষার্থীর প্রয়াসে কথা, কবিতা, শ্রুতি, নাটকের সম্ভার নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সফল করতে অধ্যক্ষা পরিক্রমার মধুচন্দা তরফদারের ভূমিকা উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে অতনু বর্মন ও মধুচন্দা তরফদার কি জানালেন? মশার খেলায় বেশি দিন হতো, মশা শান্তরি করলে আমার কৃষ্ণগড়ের মশা, শান্তরি করলে আমার কৃষ্ণগড়ের। চলছে কি উদ্যোগ? আসলে আমার একটা স্বপ্নের ঘর রয়েছে, সেটার নাম হচ্ছে পরিক্রমা। আমি কবিতাকে নিয়ে পরিক্রমণে বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিকে নিয়ে পরিক্রমণে বিশ্বাস করি, যেটা আমি মনে করি পরের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াটা বোধহয় আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটুকু পালন করার জন্য আজ 20 বছর ধরে এই সংস্থাটাকে একটু একটু করে গড়ে তুলেছি। আজকে তারই একটি 20 বছরের কর্মসূচি, যেখানে আমার অতিথি হয়ে এসেছেন হাসির রাজা অতনু বর্মন। আজকের প্রজন্ম তো সেই মিরাক্কেলকে দেখেনি, যে মিরাক্কেলের সময় অতনু সারা পশ্চিমবঙ্গে একটা ঝড় তুলেছিল। সেই ঝড়ের একটু ছোঁয়া আজকের বাচ্চাদের দেওয়ার জন্যই অতনু আমার খুব বন্ধু, তাকে একটু আমাদের মধ্যে নিয়ে এসেছে। আজকে কতজন পার্টিসিপেট করলো বাচ্চারা? আজকে এবং কালকে মিলিয়ে 128 জন পার্টিসিপেট করবে। আর গান, কবিতা এবং শ্রুতি নাটক তিনটেই তো আছে। গান তেমন করে নেই, গান হচ্ছে কবিতার, যেমন ধরো কবিতাকে একটু অনুষঙ্গ দেওয়ার জন্য। তুমি যদি সত্যজিৎ রায়কে নিয়ে কোনো কাজ করো, তাহলে সেখানে মহারাজা তোমার সেলাম একটু আসতেই পারে। আর আজকে তো কমার্শিয়াল প্রোগ্রামই মানুষ বেশি পছন্দ করে, সেই কমার্শিয়ালিজমকে আর একটু উদ্বুদ্ধ করে দেওয়ার জন্য ওই একটু একটু গান এবং নাচের সাহায্যে। মূলত আমরা কিন্তু কবিতাতেই বিশ্বাস করি। কি কর্মসূচি চলছে আপনাদের? হ্যাঁ বলুন, আজকে কি কর্মসূচি চলছে? আজকে কি অনুষ্ঠান কর্মসূচি চলছে? পরিক্রমার যে বাচিক একটি সংস্থা, তাদের ছাত্রছাত্রীরা তারা পারফরমেন্স করছে এবং সেখানে মধুচন্দার আমন্ত্রণে আমি এসেছি। আমি আঞ্চলিক উপভাষার কবিতা এবং কৌতুকের একটা অনুষ্ঠান এদের সাথে পরিবেশন করব। মূলত আমি এসেছি এই পরিক্রমার যে উৎসব, তাদের বাচ্চাদের যে কবিতা আবৃত্তি, এইগুলো শুনবো এবং উপভোগ করবো। অতনুদা, হাস্য কৌতুক ব্যাপারটা তো অনেকটা কমে গেছে, পাশাপাশি মানুষ এখন অন্যমুখী হয়ে গেছে, সবসময় মোবাইলে তাদের মন নিবাস। এই বাচিক শিল্পীটাও আস্তে আস্তে অতীতের দিকে যাচ্ছে, কি বলবেন? না দেখুন, এই যে মোবাইলই বলুন বা তার আগে দূরদর্শন, তার আগে সিনেমা, যখনই কোনো একটা নতুন প্রবণতা এসেছে তখন এই কথাটা শোনা গেছে যে চিরাচরিত যে শিল্প সেগুলো বোধহয় এবার চলে গেছে, কিন্তু যায়নি, সেগুলো ফিরবেই। এবং এই নতুন কিছু একটা মাধ্যম এলেই সেটা নিয়ে একটু মাতামাতি হয়। দেখবেন এখন নতুন করে যে টিভি নিয়ে একসময় বিশাল মাতামাতি ছিল, বহুজনের বাড়িতে টিভিটা এখন টেবিল হয়ে গেছে, টিভিটা চালানোও হয় না, কেউ দেখেও না। তো এইভাবেই আস্তে আস্তে কিন্তু সেই জায়গায় চলে গেছে। সিনেমা আজকে কোথায় চলে গেছে দেখুন, সিনেমা হলই নেই, টিভির অবস্থা তাই। অপেক্ষা করুন, মোবাইল ফোনের ওপর যে আকর্ষণ, যে মাদকতা, সেটা কাটতে বাধ্য। কিন্তু যেটা আমাদের চিরাচরিত, আমাদের নাটক, আমাদের গান, আমাদের কবিতা, এটা চিরকাল থাকবে, এর কোনো পরিবর্তন করবে। এআই ভয়েস ওভার এখন এসে গেছে, মানে যান্ত্রিক মেশিনারির সাহায্যে কিন্তু ভয়েস ওভার এখন করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাচিক শিল্পীদের ভবিষ্যৎ কী?
দেখুন, প্রযুক্তি চিরকালই থাকবে এবং প্রযুক্তি কোনো যুক্তি মানবে না। সে চিরকাল চেষ্টা করবে সব কিছুর ওপর টেক্কা দিতে, সমস্ত কিছুই করতে চেষ্টা করবে। কিন্তু একজন মানুষ তিনি যেটা সৃষ্টি করছেন আর একটা যন্ত্র যেটা তৈরি করছে, তার পার্থক্যটা কি সেটা সেই সৃষ্টি যারা উপভোগ করেন তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে একটা প্রাকৃতিক বস্তু আর সেটাকে ওপর থেকে যন্ত্রের মাধ্যমে চাপিয়ে দেওয়া জিনিসটার মধ্যে যে পার্থক্য, যে স্বাদ, সেই পার্থক্যটা মানুষ বুঝতে পারবেই। এবং এই প্রযুক্তির সবসময় যে কোনো প্রযুক্তির ভালো এবং খারাপ দুটো দিকই আছে। মানুষ তার স্বাভাবিক প্রযুক্তিবশত খারাপ দিকটাকেই আগে নিয়ে নেয়, কিন্তু তারপরে একটা সময় যখন বুঝতে পারে যে এর একটা ভালো দিকও আছে, সেই ভালো দিকটাকে ভালো কাজে যখন ব্যবহার করা হয় তখন দেখা যায় যে প্রযুক্তি আমাদের সহায়ক হয়ে উঠছে, আমাদের কাছে বিপজ্জনক কিছু নয়। সুতরাং আজকে এআই নিয়ে যে চিন্তাটা দেখা যাচ্ছে, একটা সময় দেখা যাবে যে এআইকে ব্যবহার করা হচ্ছে আমাদের যে চিরাচরিত শিল্প তারই সহযোগিতার কারণে, ভয় পাওয়ার কোনো কারণ নেই।